আসসালামু আলাইকুম, মহসিনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। দাবি আদায় নয়, বিশৃঙ্খলা করতে আনসারের ছদ্মবেশে একটি গোষ্ঠী সচিবালয়ে এসেছিল জানিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন সব ষড়যন্ত্র রুখে দেবে ছাত্র জনতা। আরেক উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন এই সরকার বানের জলে ভেসে আসেনি, বরং জনগণই তাদের ক্ষমতায় বসিয়েছে। ঢাকা মেডিকেল কলেজে আনসারের হামলায় আহত সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে গিয়ে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। সচিবালয়ের সামনে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্যদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আহতদের খোঁজ খবর শেষে সাংবাদিকদের আসিফ নজরুল বলেন, স্বৈরাচারী সরকার হটানো ছাত্র জনতা এখনও জাগ্রত, কোনো ষড়যন্ত্রই সফল হবে না। যারা অপশক্তির দোসর আছে, যারা বিভিন্ন ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে চায়, তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। এবং যারা ষড়যন্ত্র করবে, যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্যাৎ করতে চাবে, তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে, এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না। জ্বালানি উপদেষ্টা বলেন, এই সরকার জনগণের প্রত্যাশা সরকার, বানের জলে ভেসে আসেনি। প্রত্যেকটা দাবিরই কিন্তু একটা আর্থিক সংশ্লেষ আছে, মানে সরকারের ব্যয় বাড়বে, তো সরকারের রাজস্ব তো হঠাৎ করে রাতারাতি বেড়ে যাবে না। তাহলে আমরা কিভাবে এইসব দাবি মেটাবো? টাকা ছাপতে পারি, টাকা ছাপলে কি হবে? মূল্যস্ফীতি হবে, মূল্যস্ফীতি হলে কি হবে? আপামর জনসাধারণ এর সময় সাফার করবে। এছাড়া আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল পরিদর্শন করেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। এদিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রেগুলেটর ভেঙে যাওয়ায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা করা হচ্ছে। নতুন করে বন্যা কবলিত হচ্ছে চাঁদপুর জেলা। এছাড়া ফেনী, মৌলভীবাজার সহ অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। দুর্গত এলাকায় চরম সংকট দেখা দিয়েছে পানি ও শুকনো খাবারের। বন্যায় ভেঙে পড়েছে গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা। বাড়তে শুরু করেছে পানিবাহিত রোগবালাই। বানভাসীদের দুর্ভোগ লাঘবে কাজ করছে সেনা, নৌবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে 5 দিন বন্ধ থাকার পর আখাউড়ার সীমান্ত দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। বিস্তারিত ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্টে। অতিরিক্ত পানির চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর ভেঙে গেছে। সোমবার সকাল 10টার দিকে এটি ভেঙে যায়। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং চলমান বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। বন্যার পানি নামাতে গত 2 দিন আগে রেগুলেটরের 23টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছিল। ফলে কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় স্থানীয়দের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও সদরে বন্যার পানি নামতে শুরু করলেও পানিবন্দী রয়েছে ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার লাখো মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তাদের ভোগান্তি বেড়েছে। জেলায় প্রায় 8 লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। উদ্ধার কাজে ও ত্রাণ বিতরণে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ শতাধিক স্বেচ্ছাসেবী টিম কাজ করছে। এদিকে জেলা জুড়ে বৃদ্ধি পেয়েছে পানিবাহিত রোগবালাই। ধর্মপুর, বড়ইয়া ওইদিকে আটকা রয়েছে, অনেক মানুষ আটকা রয়েছে, আর ওইদিকে টান পৌঁছা যেতে না, নৌকাও নাই। ছোট বাচ্চার ঠান্ডা লেগে গেছে, ওদের ঘুমানোর জন্য কিছু শুকনা কাপড় লাগবে যেগুলো নিচে যাতে দিয়ে ঘুমাইতে পারে। পানিতে কয়দিন ছিল, বিভিন্ন ধরনের অ্যাবসেস, বয়েল এগুলো ডেভেলপ করছে, বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে। আর কিছু পাচ্ছি আমরা চর্মরোগগুলো যেগুলো আগে ছিল, এগুলো এখন স্যাঁতস্যাঁতে অবস্থা হওয়ার কারণে এগুলো আরো একটু বেড়ে গেছে। উজানে ভারতের অংশে গত 3 দিন বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি নামতে শুরু করেছে। নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করায় অনেকে নিজ বসতঘরে ফিরতেও শুরু করেছেন। এদিকে নতুন করে বন্যা কবলিত হচ্ছে চাঁদপুর জেলা। প্রতিদিন তলিয়ে যাচ্ছে শাহরাস্তি উপজেলার বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি অবনতির আশঙ্কায় অনেকে আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছেন।
এছাড়া টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে ক্ষতিগ্রস্ত প্রায় 10 লাখ পরিবার। বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় গত 2 দিনের টানা ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবন সংলগ্ন মোংলা উপকূলের জনজীবন। মোংলা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এদিকে গত 2 দিন ধরে টানা বৃষ্টিতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। বন্যার সবশেষ খবর জানতে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, বন্যার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? একই সাথে ত্রাণ তৎপরতা কি অবস্থা দেখছেন সেটিও আমাদের জানাবেন। শাওন, আমি এখন আছি ফেনীতে। নোয়াখালীতে সকালে ছিলাম, এখন ফেনীর চিত্র হচ্ছে যে এখানে পানি কমে গেছে এবং পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী যে জায়গাগুলোকে মূলত হটস্পট বলা হচ্ছিল, যেখানে প্রচুর পরিমাণ পানি ছিল, সেই জায়গাগুলোতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি যে নৌকাগুলোতে দাঁড়িয়ে আছি, এই প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এই নৌকাগুলো কিন্তু সেই জায়গাগুলোতে ত্রাণ দিয়েছে, উদ্ধার তৎপরতা চলেছে। যেহেতু এখন পানি কমে গেছে, এই কারণে এই অলসভাবে পড়ে আছে এই নৌকাগুলো। তাদের অভিযোগ হচ্ছে এই নৌকাগুলো তারা ঢাকায় পৌঁছানোর জন্য যে ট্রাকগুলো পাওয়ার কথা সেটি তারা পাচ্ছেন না। অন্যদিকে আরেকটি খবর আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে জেলা প্রশাসক ফেনী শাহিনা আক্তার তিনি বলেছেন যে 8 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাড়ি অনেকের নষ্ট হয়ে গেছে, অনেকের আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। সেই বিষয়গুলোকে ক্ষতিগ্রস্তদের জন্য আলাদাভাবে ফান্ড তৈরি করার বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন 1.5 লাখেরও বেশি মানুষ এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে আছে, যেগুলো দুর্গম এলাকা কিংবা অন্যান্য এলাকাগুলোতে আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ সুপেয় পানি এখন পর্যন্ত নেই। সেই সুপেয় পানির বিষয় কিংবা রোগবালাই যদি হয় সেই ক্ষেত্রে তাদের মেডিকেল টিম গঠন করা হয়েছে, সেটি তিনি জানিয়েছেন। তবে এই 1.5 লাখেরও বেশি মানুষ বা শহরে যারা রয়েছে তাদের যে রোগবালাইয়ের বিষয়গুলো মাথায় রেখে মেডিকেল টিমের প্রতি জোর দেওয়ার জন্য বলেছেন। একই সঙ্গে রেস্কিউ কার্যক্রম কিন্তু এখন আর চলমান নেই, যেহেতু পানি কমে গেছে। এই জায়গাগুলোতে এখন শুধুমাত্র ত্রাণ দেওয়া এবং একই সঙ্গে সেই জায়গাগুলোতে মানুষের মাঝে খাবার পৌঁছে দেওয়া কিংবা পানি পৌঁছে দেওয়ার, সুপেয় পানি পৌঁছে দেওয়াটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে রাস্তাঘাট যেগুলো মেরামতের বিষয়গুলোও কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ থাকবে এবং সেই চ্যালেঞ্জগুলোকে মাথায় নিয়েই কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসক এবং অন্যান্যরা। এ ছিল আসলে ফেনী সহ সার্বিক অবস্থা। ফেনী থেকে জানছিলাম বন্যার খবর। সরকারি হিসেবে বন্যায় এখন পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে ও মৌলভীবাজারে 2 জন নিখোঁজ আছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব বলেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাও বেড়ে 57 লাখ ছাড়িয়েছে। আর নতুন করে ভারী বর্ষণ না হলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যার পানি অনেকটাই নেমে যাবে বলে জানানো হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। দেশের 11 জেলায় বানভাসী মানুষের দুর্ভোগ কমছেই না। সরকারি হিসেবে একদিনের ব্যবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 5 লাখ বেড়ে 57 লাখ ছাড়িয়েছে। সাধারণ মানুষের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাওয়ায় গেল 3 দিন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে নগদ অর্থ বা খাদ্য সামগ্রী দেবার প্রয়োজন হয়নি বলে জানানো হয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে। প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টারে করে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট সচিব। 11টি জেলায় মোট 11,38,048টি পরিবার পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 57,01,204 জন। আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি 23 জনের, আর নিখোঁজ তথ্য রয়েছে আমাদের 2 জনের, এটি মৌলভীবাজারে। এদিকে বন্যার পানি নেমে যাবার প্রবণতা বেড়েছে ও আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আয়োজিত ব্রিফিংয়ে। 24 ঘন্টার মধ্যে উন্নতি হচ্ছে এবং আশা করছি আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি বন্যা মুক্ত হওয়ার একটা, যদি আর ভারী বৃষ্টিপাত না হয় অবশ্যই, আমরা 48 থেকে 72 ঘন্টার মধ্যে মোটামুটি বন্যার পানি নেমে যাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। বর্তমানে কুমিল্লা ও ফেনীর বন্যা পরিস্থিতি তুলনামূলক সংকটাপূর্ণ উল্লেখ করে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে এখনই পরিকল্পনা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
ভারতের ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেওয়া হয়েছে। সোমবার গেটগুলো খুলে দেওয়া হয় বলে জানা গেছে। গণমাধ্যমের খবর অনুযায়ী প্রতিবেশী দুই রাজ্য বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে পানির চাপ পড়েছে। ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলে দেওয়া হয়। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। বাঁধ খুলে দেওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে এতে একদিনে 11 লাখ কিউসেক পানি বাংলাদেশে ঢুকবে। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য আশাব্যঞ্জক, তবে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে বলে মনে করেন বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করে জানিয়েছেন, নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপে বসার। ফ্যাসিবাদের দোসরদের প্রশাসন থেকে প্রত্যাহারের দাবিও জানান তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরদিন এ নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব। বলেন, প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারকে সময় দিতে হবে, তবে নির্বাচন হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দিবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাই না। কবে নির্বাচন হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক, অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে। কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। নির্বাচন হতেই হবে, নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়, সবাই যেন ভোট দিতে পারে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় 1.5 লাখ মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল। বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও চক্রান্ত অব্যাহত রেখেছে ফ্যাসিবাদের দোসররা। আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে। তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। সচিবালয় ঘেরাও করে আমরা আনসার এবং অন্য সব কিছু লোকজনদের নাম পোশাকধারী লোক তারা গোলযোগ সৃষ্টি করে সমস্যার সৃষ্টি করতে চেয়েছিল। এটা ভালো লক্ষণ নয়। অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। আন্তর্জাতিক আইন বলে যে তাকে এটা পার্টির দেশকে তাকে অবহিত করতে হবে জনগণকে সচেতন করার জন্য, সেটা করা হয়নি। এদিকে বন্যার্তদের সহায়তায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার শক্তির মধ্য দিয়ে এই দুর্যোগে জয়ী হবে বাংলাদেশ। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত 21 আগস্ট নিউ মার্কেট থানায় মামলাটি করা হয়। হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় 14 দলের অন্যতম নেতা। বাংলাদেশকে একটি পরিবার উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই পরিবারের প্রতিটি সদস্যের অধিকার নিশ্চিত করাই সরকারের কাজ। শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, তারা এমন বাংলাদেশ করতে চান যেখানে সবাই নির্ভয়ে নিজেদের অনুষ্ঠান পালন করবে এবং মন্দিরগুলো আর পাহারা দিতে হবে না। সম্প্রতি প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে কথা উল্লেখ করে হিন্দু নেতারা হিন্দু জনগোষ্ঠীর সম্পত্তি দখল এবং মন্দিরে হামলার অভিযোগ করেন। প্রধান উপদেষ্টা এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নিশ্চয়তা দেন। দেশকে এগিয়ে নিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে দুপুরে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে ভারত ও নেপাল দূতাবাসের কর্মকর্তারাও যোগ দেন। পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল এবং শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলায় এবারের জন্মাষ্টমী
আগামীর অঙ্গীকার বলে জানান রাষ্ট্রপতি। দেশের সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। আজ শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে অশান্ত পৃথিবীতে শান্তি আনতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। এবার জন্মাষ্টমী উৎসবের ব্যয় সীমিত করে বন্যা দুর্গতদের সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সনাতনী ধর্মাবলম্বীদের সংগঠনগুলো। সেই সাথে পাপ আর দুর্যোগ থেকে মুক্তি পাবার প্রার্থনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। আবির আহমেদের রিপোর্ট। পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই পুণ্যতিথির স্মরণে পালিত হয় জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমী। পৃথিবীতে যখন অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও সৃষ্টের পালনের মাধ্যমে ধর্ম রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরণীতে নেমে আসেন। এই অষ্টমী তিথিতে ভগবানের আবির্ভাব ঘটেছিল। তিনি এসে আমাদেরকে যে গীতার বাণী দিয়ে গেছেন, শ্রীমদ্ ভগবত গীতা, এই গীতা সমস্ত মানুষের কল্যাণের কথা বলেছেন। জন্মাষ্টমী উপলক্ষে পূজা অর্চনা এবং নাম কীর্তন সহ বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। বিশ্ব শান্তির কামনা করছি। আমাদের দেশ তথা সকল মানুষের যেন শুভ মঙ্গল হয়, সকলের সকল আশা স্বপ্ন যেন পূরণ হয়। হামলা, হানাহানি, মারামারি এটা যেন ভুলে যায়। আমরা তো পৃথিবীতে 2 দিনের অতিথি, আবার চলে যেতে হবে। সব ধর্মের মানুষকে চলে যেতে হবে। তো আমরা মিলেমিশে যেন পৃথিবীতে ভালোভাবে বাঁচতে পারি। তবে দেশের বিভিন্ন অঞ্চলে জন্মাষ্টমী শোভাযাত্রার অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের ঘোষণা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন। সেই সাথে বন্যার্তদের জন্য মন্দির থেকে অর্থ উত্তোলন করা হয়, যা সহায়তা হিসাবে দান করা হচ্ছে বন্যা কবলিত এলাকায়। অনেক কিছু আমরা কাটছাঁট করে করছি বন্যার্থের জন্য। আমাদের এখান থেকে বেশিরভাগ অংশ 80% আমরা বন্যার্থের জন্য আমরা দানটা করব। বন্যায় যা হচ্ছে এটার জন্য আমাদের উই আর রিয়েলি স্যাড। আমাদের অনেক খারাপ লাগতেছে এন্ড আমরা যতটুকু পারছি আমরা হেল্প করছি, সবাই মিলে হেল্প করছি। পূজা অর্চনা ও বিশেষ প্রার্থনা হচ্ছে মন্দিরে মন্দিরে, যাতে দুর্যোগ দুর্বিপাক থেকে মুক্তি পায় মানুষ। গত 53 বছরেও আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময় খুবই ন্যাক্কারজনকভাবে সাম্প্রদায়িক হামলা হয়েছে, সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নিপীড়ন হয়েছে, তাদের সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে এবং এগুলোর কোনো ধরনের বিচার কিন্তু করা হয়নি। বিচার করবে কিভাবে? কারণ যারা বিচার করবে তারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের ওপর শেখ হাসিনার সরকারের নিষেধাজ্ঞা কাল প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সহ বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলোকে নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করা হয় এবং সেই সংযুক্তের মধ্যে জামায়াত ইসলামীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। তার অংশ হিসেবে রাজনৈতিক প্রক্রিয়ায় জামায়াত ইসলামী অংশগ্রহণ করেছে। ডিফ্যাক্টোভাবে কোনো নিষেধের কার্যক্রম আপাতত নাই। তারপরেও যেহেতু একটি আইনি পদক্ষেপ নিয়েছিলেন, এই আইনি পদক্ষেপটি প্রত্যাহার করার জন্য কিংবা বাতিল করার জন্য আমরাও আইনগতভাবে অগ্রসর হয়েছি এবং সেটি সন্ত্রাস বিরোধী আইনের 19 নম্বর ধারা অনুযায়ী আইনগত কি পদক্ষেপ হবে তা সেখানে বলে দেওয়া আছে। সেই অনুযায়ী আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি, সরকার এগ্রি করেছেন। চলতি মাসে প্রথম সপ্তাহে ধীর গতি কাটিয়ে বাড়ছে রেমিটেন্স আয়। এ মাসের প্রথম 24 দিনে দেশে বৈধ পথে 171 কোটি 83 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য পর্যালোচনায় দেখা যায়, রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে 27 কোটি 69 লাখ মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে 6 কোটি 4 লাখ 10 হাজার মার্কিন ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 137 কোটি 77 লাখ 90 হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 32 লাখ 30 হাজার মার্কিন ডলার। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।